আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনা টপিকটি হচ্ছে 40তম বিসিএসে যে ইংলিশ কোশ্চেনটা এসেছিল সেটার সলভ করা। 40তম বিসিএসে এই এমসিকিউ আকারে মোট 35টা কোশ্চেন এসেছিল। এর মধ্যে আজকে আমরা টপ 20 কোশ্চেন সলভ করব। এটা আসলে যারা এইচএসসির পরে অ্যাডমিশন টেস্ট দিবে তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। বিভিন্ন মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং এগুলোতে এই কোশ্চেনগুলো আসতে দেখা যায়। তো আজকে সবার জন্য গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করছি। নাম্বার 1, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ রিমেইনস দ্য সেম ইন ইটস প্লুরাল ফর্ম। এখানে বলেছে যে এমন একটি শব্দ নির্বাচন করতে হবে যেটার প্লুরাল ফর্মে গেলেও এর মানে স্ট্রাকচারটা চেঞ্জ হয় না। অর্থাৎ আমরা জানি যে প্লুরাল ফর্মে গেলে যে ওয়ার্ডের যে পরিবর্তন হয় এই ক্ষেত্রে সেটা হবে না। এবার আমরা চেক করি কোনটা অ্যান্সার। এয়ারক্রাফট অর্থ হচ্ছে বিমান। সো এইটা হচ্ছে একটা নিউটার, এটা একটা ক্লিব লিঙ্গ বলা যেতে পারে। সো এটার তো কোনো প্লুরাল ফর্ম হতে পারে না, তো এটা হবে না। ইন্টেনশন অর্থ হচ্ছে উদ্দেশ্য, মতলব। সো ইন্টেনশন এটার কিন্তু কোনো প্লুরাল ফর্মে গেলে এটা কিন্তু চেঞ্জ হয় না। এটা প্লুরাল ফর্মে গেলে এই ইন্টেনশন কথাটা কিন্তু আমরা চেঞ্জ করি না, প্লুরাল ফর্মে এটা একই থাকে। সো অ্যান্সার বি। নাম্বার 2, দ্য ওয়ার্ড সিবলিং মিন্স। সিবলিং অর্থ হচ্ছে সহোদর, অর্থাৎ একই মায়ের পেটে জন্মগ্রহণকারী যে সন্তানরা তারা একে অপরের সহোদর। তো এক্ষেত্রে সিবলিং মানে কিন্তু শুধু ভাই বা শুধু বোন বোঝায় না। সিবলিং মানে এ ব্রাদার অর সিস্টার, অর্থাৎ ভাই বা বোন যে কোনোটাই হতে পারে। সো অ্যান্সার সি। নাম্বার 3, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে 4টা ওয়ার্ড আছে। এখানে এটা অর্থ হচ্ছে পারসিভিয়ারেন্স মানে অধ্যবসায়। এটার বানান ঠিক আছে, পারসিভিয়ারেন্স বানান ঠিক আছে, এইটাও বানান ঠিক আছে, মেইনটেনেন্স বানানও ঠিক আছে। এবার এই বানানটা থেকে আমরা দেখি এইটা হয়তো এখানে হয়তো বা বোঝাতে চেয়েছিল যে কনশিয়াসনেস। তো কনশিয়াস বানানটা হচ্ছে এরকম, কিন্তু এখানে কিন্তু বানানটা ভুল। সো ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ডটা হবে নাম্বার এ। নাম্বার 4, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ম্যাসকুলিন। অর্থাৎ নিচের কোনটি পুরুষবাচক শব্দ। এখানে প্রথমে আছে মেয়ার, তারপরে ল্যাড, পিলো, পনি। এবার এই শব্দগুলোর অর্থ আমরা খেয়াল করি যে এটার অর্থ কী দাঁড়ায়। এইটা অর্থ হচ্ছে মানে মেয়ে ঘোড়া বা ঘটকি যেটাকে বলা হয় সেটা। সো এটা হবে না, এটা তো ফেমিনাইন হয়ে যাচ্ছে। ল্যাড অর্থ হচ্ছে বালক, এটা অর্থ হচ্ছে বালক। সো এটা হচ্ছে মাস্কুলিন। অ্যান্সার বি। এই দুটো কিন্তু এটা মানে হচ্ছে টাট্টু ঘোড়া, পনি অর্থ হচ্ছে টাট্টু ঘোড়া, আর পিলো অর্থ তো বালিশ, তো এটা তো হবেই না। আর টাট্টু ঘোড়া এটাও হবে না। সো মাস্কুলিন বা পুরুষবাচক, অ্যান্সার বি। Number 5, a man whose wife has died is called a widower, spinster, bachelor. এখানে ওয়াইডো অর্থ যে মহিলার হাজবেন্ড মারা গিয়েছে, অর্থাৎ যার স্বামী মারা গিয়েছে, বিধবা। এটা অর্থ হচ্ছে বিধবা। আর এইটা অর্থ হচ্ছে বিপত্তি, অর্থাৎ যার স্ত্রী মারা গেছে। এখানে তো সেটাই চেয়েছে, যার স্ত্রী মারা গেছে সে হবে ওয়াইডার। সো অ্যান্সার বি। এবার বলে রাখি যে স্পিনস্টার আর ব্যাচেলার মানে তো আমরা সবাই জানি, কিন্তু আমরা একটা ভুল করি। আমরা যে সকল মেয়েরা অবিবাহিত তাদেরকেও ব্যাচেলার বলতে চাই, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বলতে হবে স্পিনস্টার, অর্থাৎ অবিবাহিত মেয়ে বা অবিবাহিত মহিলাকে স্পিনস্টার বলতে হবে। আর ব্যাচেলার হচ্ছে অবিবাহিত পুরুষ, স্পিনস্টার হচ্ছে অবিবাহিত মহিলা। Number 6, in which sentence is the word past used as a preposition? এখানে আমরা দুইটা ওয়ার্ড মার্ক করি, পাস্ট আর প্রিপোজিশন। আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে প্রিপোজিশনের পরে কিন্তু আরেকটা ওয়ার্ড থাকে, প্রিপোজিশনের পরে আরেকটা ওয়ার্ড থাকবে। আমরা ফার্স্ট অপশনটা দেখি। এ আছে রাইটিং লেটার ইজ এ থিং অফ দ্য পাস্ট। বি, আই টুক ব্যাক অন দ্য পাস্ট উইদাউট রিগ্রেট। C, I called out to him as he ran past.
ডি, তানিয়া ওয়াজ এ ওয়ান্ডারফুল সিঙ্গার বাট শি ইজ পাস্ট হার প্রাইম। তো ফার্স্টের অপশনটাতে আমরা দেখি যে পাস্টের পরে কিন্তু আর কিছু নেই। এখানে যদি আর কিছু থাকতো আমরা সেটাকে প্রিপোজিশন হিসাবে মানে এটা ব্যবহার হয়েছে কিনা সেটা আমরা বলতে পারতাম, কিন্তু প্রিপোজিশনের পরে এখানে যেহেতু কিছু থাকতে হবে বাট এটার ক্ষেত্রে নেই, তাই এটার অ্যান্সার হবে না। এক্ষেত্রে পাস্ট উইদাউট, পাস্টও একটা প্রিপোজিশন, উইদাউটও একটা প্রিপোজিশন, পরপর দুটো প্রিপোজিশন আছে, সো এটাও হবে না, এটা অ্যান্সার হবে না। নাম্বার সি একই কারণে হবে না, নাম্বার এ যে কারণে হয়নি নাম্বার সিও সেই কারণেই হবে না, এটাও অ্যান্সার হবে না। সো একটা অপশনই বাঁচে, তানিয়া ওয়াজ এ ওয়ান্ডারফুল সিঙ্গার বাট শি ইজ পাস্ট হার প্রাইম। এখানে শি ইজ ওয়ান সেলফ পাস্ট, এখানে যে শি ইজ পাস্ট হার প্রাইম বা পাস্ট ওয়ান সেলফ প্রাইম, এইটার ক্ষেত্রে এখানে কিন্তু এটা প্রিপোজিশন আকারে ব্যবহার হয়েছে। সো এইটা হবে অ্যান্সার ডি। আমরা পরের পেজে যাই। নাম্বার 7, প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবভ অ্যাড্রেস। সরি, এখানে অ্যাড্রেস বানানটা ভুল হয়েছে, অ্যাবভ অ্যাড্রেস। দ্য ওয়ার্ড অ্যাবভ ইন দিস সেন্টেন্স ইজ এ অর অ্যান। আচ্ছা, এবার একটু ব্যাখ্যা দিই এটার। এখানে যেটা আছে দা, আচ্ছা দা অ্যাবভ অ্যাড্রেস, দ্য অ্যাবভ অ্যাড্রেস, এখানে দা হচ্ছে আর্টিকেল, অ্যাবভটা কি সেটা আমরা এখন নির্ণয় করব। অ্যাড্রেস এটা একটা নাউন, সো আর্টিকেল, তারপরে একটা পার্টস অফ স্পিচ, তারপরে একটা নাউন। আমরা জানি যে নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। সো এখানে দেখুন প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবভ অ্যাড্রেস, দ্য ওয়ার্ড অ্যাবভ ইন দিস সেন্টেন্স ইজ এ অর অ্যান অ্যাডজেক্টিভ, কারণ অ্যাবভ আছে আর্টিকেলের পরে এবং নাউনের আগে, সো অ্যাবভ এটা একটা অ্যাডজেক্টিভ। Number 8, as she was talking, he suddenly broke dash saying, that's a lie. আচ্ছা, এই জিনিসটা ব্যাখ্যা করা প্রয়োজন যে সে কথা বলছিল, মেয়েটা কথা বলছিল, সে হঠাৎ করে কথার মাঝে ঢুকে চিৎকার করে বলল যে এটা একটি মিথ্যা কথা। সো এখানে এই ওয়ার্ড স্ট্রাকচারটা দেখে বোঝা যায় যে ব্রোকের পরে ইন হয়, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মতো। সো এটার কোনো ব্যাখ্যা আসলে এতটুকুই, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো অ্যান্সারটা হবে ইন। নাম্বার 9, ইউ মে গো ফর এ ওয়াক ইফ ইউ ফিল লাইক ইট, ইফ ইউ ড্যাশ লাইক ইট। সো এখানে ফিলের পরে লাইক যদি আমরা দিই, ফিল লাইক দিলে এটার অর্থ দাঁড়ায় যে তুমি হাঁটতে যেতে পারো যদি তোমার মনে হয়। সো এখানে এটা হবে নাম্বার সি, অ্যাবাউট, অন, ফর, এটার সাথে হবে না, কারণ এই সেন্টেন্সটা অর্থগত দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে এরপরে হবে হচ্ছে লাইক। নাম্বার 10, ইউ লুক টেরিফিক ইন দ্যাট ড্রেস। ইন দিস সেন্টেন্স টেরিফিক মিনস, এই সেন্টেন্সের এখানে টেরিফিকটা কি বোঝায় এটা নিয়ে আসলে অনেক মতভেদ আছে। এটা অনেকে বলেছেন এটাতে এক্সেলেন্ট বোঝায়। আমি আসলে আমার শিক্ষকের কাছেও জিজ্ঞেস করেছিলাম, তিনিও দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন যে এটা এক্সেলেন্টও হতে পারে আবার হরিবলও হতে পারে। এখানে তাকে ড্রেসটা পরে টেরিফিক লাগছিল, এবার তাকে ড্রেসটা পরে এক্সেলেন্ট এখানে কি অর্থে বোঝাচ্ছে, তবে বেশিরভাগের মতই এটা এক্সেলেন্ট হবে, এটা হরিবল হবে না, কারণ সাধারণত মানুষ কমপ্লিমেন্ট দেওয়ার ক্ষেত্রে এরকম ওয়ার্ড ইউজ করে। সো এটা আমরা এক্সেলেন্ট বলতে পারি। এখানে ফানি বা ভেরি আগলি হবে না, এটা সেন্টেন্সের সাথে এগুলো যায় না, সো এটা হবে না, এটাও হবে না। নাম্বার 11, someone who is capricious is easily irritated, wise and willing to cooperate, extremely conceited and arrogant, known for sudden changes in behavior or attitude. এখানে ক্যাপ্রিশিয়াস অর্থ হচ্ছে খামখেয়ালি বা হুইমসিক্যাল যেটাকে বলা হয়। সো অ্যান্সারটা হবে ডি, এটা অর্থ খামখেয়ালি বা হুইমসিক্যাল। এখানে এক্সট্রিমলি কনসিটেড অ্যান্ড অ্যারোগেন্ট এটা অর্থ হচ্ছে অহংকারী, ইজিলি ইরিটেটেড এটাও হবে না, সো অ্যান্সারটা হবে ডি।
নাম্বার 12, which word is similar to apple? ডিসিভ, কনফিউজ, ডিসমে, সলিসিট। এখানে ডিসিভ অর্থ কাউকে ডিসঅ্যাপয়েন্ট করা বা কারোর সাথে প্রতারণা করা বা চিট করা। কনফিউজ অর্থ হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে ভোগা। আর অ্যাপেল শব্দটার অর্থটা আগে বলে নিই। অ্যাপেল শব্দের অর্থ হচ্ছে ভীত করা, মানে কাউকে টেরিফাই করা, মানে কাউকে ভয় দেখানো, টেরিফাই করা, এটার অর্থ। আবার সলিসিট অর্থ হচ্ছে কোনো কিছু পাইবার চেষ্টা করা বা আন্তরিকভাবে চাওয়া। সো এটা হবে না, কনফিউজও হবে না, ডিসিভও হবে না। সো অ্যান্সারটা হবে ডিসমে। ডিসমে অর্থ ভীত করা। নাম্বার 13, which word means the opposite of dearth? dearth অর্থ হচ্ছে কোনো কিছুর ঘাটতি বা কমতি। তো এখানে ল্যাক অর্থ কোনো কিছুর ঘাটতি। এখানে কিন্তু অপোজিট ওয়ার্ডটা চেয়েছে, আমি একটু মার্ক করে রাখি। এখানে চেয়েছে হচ্ছে অপোজিট ওয়ার্ড। সো এটা সিনোনিম হয়ে যাচ্ছে। তারপরে পোভার্টি, এটা মানে দারিদ্রতা, এটাও প্রায় সিনোনিমের কাছাকাছি হয়ে যাচ্ছে। শর্টেজ মানে ঘাটতি বা কমতি, এটাও প্রায় সিনোনিম হয়ে যাচ্ছে। অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স অর্থ হচ্ছে, এটার অ্যান্সার হবে অ্যাবান্ডেন্স, কারণ অ্যাবান্ডেন্স অর্থ হচ্ছে ভরপুর, ভরপুর বা সমৃদ্ধ, সমৃদ্ধ এরূপ। সো এটার অ্যান্সার হবে অ্যাবান্ডেন্স। আমরা পরবর্তী পেজে যাই। Number 14, identify the determiner in the following sentence. I have no news for you. এই সেন্টেন্সটার মাঝে ডিটারমাইনার চেয়েছে, এখানে আসলে ডিটারমাইনার বলতে অ্যাডজেক্টিভ বোঝানো হয়েছে। আমরা জানি অ্যাডজেক্টিভও এক ধরনের ডিটারমাইনার। সো এখানে আমরা দেখি, এখানে নিউজ হচ্ছে একটা নাউন। সো নাউনের আগে যেটা থাকবে সেটা হচ্ছে, আমরা কি জানি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এখানে চেয়েছি ডিটারমাইনার। ডিটারমাইনার ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। সো অ্যান্সারটা হবে নো, অ্যান্সার সি। Number 15, a lost opportunity never returns. Here lost is a gerund, verbal noun, gerundal infinitive হবে, infinitive, gerundal infinitive, D participle. এখানে এটার অর্থ হচ্ছে যে একটি হারানো সুযোগ কখনো ফিরে আসে না। তো এখানে লস্ট হচ্ছে একটা পার্টিসিপল। আপনারা নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন যে লস্ট কীভাবে পার্টিসিপল হলো। তো আমি এটা একটু ব্যাখ্যা দিই। সাধারণত আমাদের কাছে এই লস্ট শব্দটা পার্টিসিপল হিসেবে আসলে পরিচিত নয়, কারণ আমরা সাধারণত আইএনজি যুক্ত বা কিছু কমন পার্টিসিপল আমরা খুব সহজেই চিনতে পারি। তবে আমাদের এটা জানা প্রয়োজন যে পার্টিসিপল কিন্তু আসলে 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপলের সাথে কিন্তু ভার্ব প্লাস ভার্বের বেস ফ্রম আর হচ্ছে সাথে আইএনজি যুক্ত থাকে। এবার পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে V3, যেমন লস্ট থেকে লস্ট হচ্ছে এখানে, এরকম থাকে। আবার পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে কিন্তু হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পারফেক্ট থাকে। সো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই লস্টের ক্ষেত্রে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মুলাটা খেটেছে, যে ভার্বের V3 অর্থাৎ লস থেকে লস্ট। সো অ্যান্সারটা হবে ডি, এটা হচ্ছে পার্টিসিপল। Number 16, we must not be late else we will miss the train. This is a compound sentence, complex sentence, simple sentence. এখানে এটার অর্থ হচ্ছে যে আমরা যদি ট্রেনটা মিস করতে না চাই তাহলে আমাদের দেরি করা উচিত না। এটা কিন্তু একটা শর্তবোধক, মানে একটা শর্তবাচক শব্দ। তো আমরা কি জানি যে কমপ্লেক্স সেন্টেন্স এটা হচ্ছে শর্তবাচক শব্দ। তো এখানে যেহেতু শর্ত আছে যে আমরা যদি ট্রেনটা মিস করতে না চাই তাহলে আমাদের দেরি করা উচিত নয়। এই সেন্টেন্সটা কিছুটা মানে সো দ্যাটের মতো কাজ করছে। তো আমরা তো জানি যে সো দ্যাট থাকে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে, যে আমরা যদি ট্রেনটা মিস করতে না চাই তাহলে আমাদের দেরি করা উচিত না। তাহলে অ্যান্সারটা হবে বি, কারণ এখানে শর্ত আছে। হয়ে গেল। নাম্বার 17, চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ কলিং মি। এখানে দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে আর এখানে হু আছে। সো বাই হুম আসবে, বাই হুম থাকবে, তারপরে এই প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকে আমরা আবার ভয়েস চেঞ্জটা করব, মানে প্যাসিভ ভয়েসে করে নিব। তো বাই হুম অ্যাম আই কল্ড, এখানে বিং নেই, সো এটা হবে না। বাই হুম আই অ্যাম কল্ড, এটাও হবে না, বিং নেই।
বাই হুম অ্যাম আই বিইং কল্ড, হ্যাঁ এইটা হবে। বাই হুম আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য এখানে বিইং দিয়েছি, বিইং আছে, বাই হুম আই এম বিইং কল্ড। সো অ্যান্সার সি। এটা তো হবে না, হোম অ্যাম আই কল্ড বাই, এটা কোনো সেন্টেন্স হচ্ছেই না, এটাও হবে না। নাম্বার 18, the saying enough is used when you want something to continue, something to stop, something to continue until it's enough. D, to tell instruction are clear, এটা হবে না, যে তুমি তো বোঝাতে চাচ্ছ যে নির্দেশনাগুলো আমি ঠিকভাবে বুঝিয়ে দিয়েছি, তুমি তো আসলে তা বোঝাতে চাচ্ছ না। এনাফ, তা বোঝাতে চাচ্ছে না যে এনাফ ইজ এনাফ। এনাফ ইজ এনাফ আমরা কখন বলি, যে আমরা কোনো কথা শুনতে চাচ্ছি না, আমরা এখন একটা সমাপ্তি চাচ্ছি, তখন বলি এনাফ ইজ এনাফ, এবার থামো, এই ধরনের কথা আমরা সাধারণত বলি। তো এটা আসলে সামথিং টু স্টপ হবে, অ্যান্সারটা হবে সামথিং টু স্টপ। আমরা কোনো কিছু থামানোর জন্য বলি এনাফ ইজ এনাফ। আর দুটো বাকি আছে। নাম্বার 19, an extra message added at the end of a letter after it is signed is called, মানে একটা এক্সট্রা মেসেজ, এক্সট্রা মানে একটি অতিরিক্ত বার্তা যেটা সাইন করার পরে কোনো একটা খামের নিচে দেওয়া হয়, সেটাকে আমরা বলি হচ্ছে পোস্টস্ক্রিপ্ট। পোস্টস্ক্রিপ্ট অর্থ হচ্ছে সংশোধনী, সংশোধনী। এটা তো হবে না, এটা কিন্তু হবে না, এটা হবে না, এটা হবে না, আরএসভিপি এটা হবে না, এটা কিন্তু নোটাবিন। নোটাবিন এটা কিন্তু আমরা চিঠির শেষে, বার্তার শেষে কিন্তু আমরা সংশোধনীতে কিন্তু নোটাবিন এটা লিখি না, সো এটা হবে না অ্যান্সার। অ্যান্সার হবে পোস্টস্ক্রিপ্ট বা সংশোধনী। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1-এর ব্যাখ্যায় আমি একটা টপিক মিস করেছি, সেটা হচ্ছে ইন্টেনশন। এটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, এটা একটা আনকাউন্টেবল নাউন। সো এটা এই কারণেও কিন্তু এটা প্লুরাল ফর্ম, এটা তো প্রথমে ব্যাখ্যা দিয়েই দিয়েছি, তবে আমার এটুকু বলা বাদ ছিল যে এটা একটা আনকাউন্টেবল নাউন, তাই আমি আবারও এটা বলছি, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তো এবার এটা লাস্ট নাম্বার 20, এটা হলো আজকে শেষ, আজকের মতো। তো এখানে আছে হি রেন উইথ গ্রেট স্পিড, দ্য আন্ডারলাইন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ, এখানে আন্ডারলাইন পার্টটা হবে উইথ গ্রেট স্পিড। সো এখানে র্যান, এটা হচ্ছে রানের পাস্ট ফর্ম। তো এখানে র্যানের পরে এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্বও, এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, লিখে রাখি, এটা একটি ইন্ট্রানজিটিভ। তো ইন্ট্রানজিটিভ ভার্বের পরে হয় ফুল স্টপ বসবে, না হয় কোনো একটা ফ্রেজ বসবে, অ্যাডভার্ব বসবে বা অন্য কোনো একটা ফ্রেজ বসবে। তো এখানে অপশনগুলো থেকে এই অ্যাডভার্বাল ফ্রেজ এটাই শুধুমাত্র এই ইন্ট্রানজিটিভ ভার্বের পরে বসতে পারবে একটা ফ্রেজ হিসেবে। তো এই অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা বসবে না, নাউন ফ্রেজ এটাও না, পার্টিসিপল ফ্রেজ এটাও না, অ্যাডভার্ব বা অ্যাডভার্বাল ফ্রেজ বসে। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বা অ্যাডভার্বাল ফ্রেজ বসে। সো অ্যান্সার হবে বি, মার্ক করে দিচ্ছি, অ্যান্সার বি। আজকের ক্লাস এ পর্যন্তই। হোপ দ্যাট ইউ এনজয় দ্য ক্লাস। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।